ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। যদি সেটা আমি আলোচনা করে থাকি, কমেন্টসে রিকোয়েস্ট থাকলে আমি ডেফিনেটলি সেটা দেওয়ার চেষ্টা করব। কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বই থেকে আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়টা নিয়ে। এর আগে কিন্তু আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আলোচনা করে নিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশনে বাংলার প্লেলিস্ট দেওয়া আছে, তার মধ্যে সমস্ত কিছু বাংলার প্রশ্ন উত্তর প্লাস বাংলা আমাদের মেন বইয়ের প্রশ্ন উত্তর প্লাস আমাদের ব্যাকরণের তোমরা কিছু পেয়ে যাবে, প্লাস তোমাদের পথের পাঁচালীর কিছু পেয়ে যাবে। ওকে, তো বাংলার প্লেলিস্টটা দেখে নিতে পারবে। এখন কিন্তু আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করছি। শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, শুরু করার আগে দুটো কথা বলবো, একটু মনে রাখতে হবে। একটা, বাক্যের ভাব বা অর্থ বোঝাতে আমরা কি করি না, আমাদের মুখ, হাত, পা, বিভিন্ন অঙ্গগুলো নেড়ে অনেক নিজেদের মনের ভাবটাকে বা ভঙ্গির মাধ্যমে নিজের মনের ভাবটাকে অনেক সময় প্রকাশ করে থাকি। এই যে ভঙ্গির মাধ্যমে আমরা নিজের মনের ভাবটাকে প্রকাশ করছি, এই ভঙ্গিকে প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা বলা হয়। ঠিক আছে, মনে থাকবে, প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা বলা হয়। ওকে, এবার দেখো, আমাদের ভাষা অনুযায়ী বা আমরা বলতে পারি ভাব অনুযায়ী, ওকে, ভাব অনুযায়ী বাংলা বাক্যকে চারটে প্রধান শ্রেণীতে ভাগ করা হয়। ওকে, ভাব অনুযায়ী বাংলা বাক্যকে চারটে শ্রেণীতে ভাগ করা হয়। কি না, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আবেগ বাক্য বা আবেগ বাচক বাক্য বলতে পারো। ওকে, বা যেটাকে আমরা বিস্ময়বোধক বাক্য বলে থাকি। ঠিক আছে, আরেকটা কি না, অনুজ্ঞাবাচক বাক্য। মনে থাকবে চারটে, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আবেগবাচক বাক্য আর হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। ওকে, এবার আমরা শুরু করব। দেখো কি বলছে। বলছে ভাষা ভাবের বাহন, অর্থাৎ আমাদের মনের বিভিন্ন ভাবের প্রকাশ এবং আদান প্রদানের উদ্দেশ্যে আবিষ্কার হয়েছে ভাষা। দেখো, চ্যাপ্টারটা কিন্তু বুঝতেই হবে। চ্যাপ্টার না বুঝলে আমি হাতে কলমে করিয়ে দিলেই হবে না শুধু। ওকে, কারণ হাতে কলমে যদি আমি করিয়ে দিলাম, চ্যাপ্টার না বোঝালাম, তাহলে যে হাতে কলমে এগুলো আমি করাবো সেগুলোই যে পরীক্ষায় আসবে এমন কোনো ব্যাপার নেই। যদি অন্য কিছু দেয় তখন করতে পারবে না। তো চ্যাপ্টারটাকে বুঝে নাও, তারপরে আমি হাতে কলমে অবশ্যই করাবো। ওকে, এর আগেরগুলোও করিয়েছি, এটাও করিয়ে দেবো। নেক্সট দেখো, তার মানে বলছে ভাষা ভাবের বাহন, অর্থাৎ আমাদের মনের বিভিন্ন ভাবের প্রকাশ বা আদান প্রদানের উদ্দেশ্যে আবিষ্কার হয়েছে ভাষার। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো গঠন অনুযায়ী বাক্যকে কি করলে সরল, যৌগিক, জটিল এই তিনটে শ্রেণীতে শ্রেণীভুক্ত করা যায়। ওকে, তো গঠন অনুযায়ী আমরা জানি সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো আমরা পড়েছি। ওকে, এই বিভাজন সম্পূর্ণ গঠন নির্ভর ও বাক্যের বিভিন্ন পদের অন্বয় ও একাধিক খণ্ডবাক্য, আশ্রয় বাক্যের উপস্থিতি বা অনুপস্থিতির মুখাপেক্ষী বাক্যের আলোচনায় এর গঠনের মতোই একটি প্রসঙ্গ কিন্তু নিতান্ত আবশ্যিক। ওকে, নেক্সট কি বলেছে দেখো, তা হলো এর অর্থ বা ভাবের বিষয়। উক্ত বাক্যের বক্তব্য বিষয় বা ঘটনাটির প্রতি বক্তা বা মানুষটির মনোভাবের কথাই এখানে বুঝতে হবে। রাইট না, তার মানে কি করতে হবে না, বাক্যটার মাধ্যমে কি করতে হবে না, বক্তার যে মনের ভাব সেটাই কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এইভাবে ইংরেজিতে যাকে বলা হয় মুড, এই বিষয়ক আলোচনাকে ব্যাকরণে খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, কারণ বাস্তব পরিস্থিতিতে ভাব আদান প্রদানের সূত্রে আমরা যে বাক্যগুলি ব্যবহার করে থাকি তার সঙ্গে অবধারিতভাবে যুক্ত থাকে মুখ, চোখ, মাথা, হাত, কাঁধ প্রভৃতি অঙ্গের সঞ্চালন এবং বিভিন্ন ভঙ্গি এবং নানান ধরনের স্বরপ্রক্ষেপণ। ওকে, তার মানে আমরা বুঝলাম, দেখো আমাদের একটু আগে আমি বলেছিলাম যে আমাদের কথা বলতে গেলে কিন্তু এই যে আমরা হাত, মুখ, পা নেড়ে কিন্তু মনের ভাবটাকে প্রকাশ করি বিভিন্ন ভঙ্গির মাধ্যমে। রাইট, মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝাতে, হাত নেড়ে কাকে আসতে বলার কাছে আসতে বলার এই ভঙ্গিগুলোকে বলা হয় প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষা। এর আগেও আমি বলেছিলাম যে প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রায় ভাষাটা কাকে বলছে। ওকে, প্যারা ল্যাঙ্গুয়েজটা অলরেডি আমরা পড়ে এসেছি যে হাত পা নেড়ে মনের ভাব প্রকাশ, এটা আমরা জানি। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে বাস্তব জীবনে এদের ব্যবহার সমধিক। একই বাক্য বিভিন্ন স্বরভঙ্গিতে বলে, দ্রুত কিংবা ধীরভাবে, ফিস ফিস করে অথবা গর্জন করে বলে, বিভিন্ন ও বিচিত্র ভাবের উদ্দীপন করা সম্ভব।
এই বলার ধরনকে থেকেই উক্ত বাক্যে বর্ণিত বিষয় বা ঘটনার প্রতি বক্তার মনোভাবের হদিশ পাওয়া যায়, রাইট না? তার মানে আমরা বুঝতে পারছি বিভিন্নভাবে আমরা হাত পা নেড়ে বলতে পারি, হাত নেড়ে কাউকে ডেকে থাকি অনেক সময়, রাইট না? আবার অনেক সময় কি কোনো কিছু ধীরভাবে ফিস করে গর্জন করে, রাইট, নিজেদের মনের ভাবটা বা মনের উদ্দীপনা আমরা কি করি না প্রকাশ করে থাকি, রাইট না? এই যে বলার ধরন থেকে যে উক্ত বাক্যে বর্ণিত বিষয় বা ঘটনাটির প্রতি আমাদের কি হয় না মনোভাবের একটা কি পাওয়া যায়, হদিশ পাওয়া যায়। ওকে, তোমাদের মনে পড়বে যে সপ্তম শ্রেণীতে পাঠ্য পটলবাবু ফিল্মস্টার গল্পটির কথা মাত্র একটি শব্দের সংলাপ বলার সুযোগ পেয়ে প্রাথমিকভাবে হতাশ পটলবাবু কীভাবে ওই একটি শব্দের অসীম সম্ভাবনা আবিষ্কার করেছিলেন, রাইট? এটা কিন্তু আমরা জানি। তো পটলবাবু সম্বন্ধে এগুলো আমরা পড়েছি, খুব মজার একটা সুন্দর গল্প পেয়েছিলাম। যাই হোক, কি বলছে দেখো, আহ 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 অর্থাৎ 5 টাইম পটলবাবু বারবার নানান সুরে কথাটাকে আওড়াতে লাগলেন। আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই আহ কথাটাই নানান সুরে নানানভাবে বলতে মানুষের মনে নানান অবস্থা প্রকাশ করেছে, রাইট না? চিমটি খেলে মানুষ যেভাবে বলে আহ বলে, গরমে ঠান্ডা শরবত খেলে মানুষ সেভাবে আহ বলে না। এক্স্যাক্টলি, এই দুটো একেবারে আলাদা রকমের। আবার আচমকা কানের সুরসুরি খেয়ে বেরোয় আরও আরেক রকমের আহ, রাইট না? অর্থাৎ বলতে চাইছে কি, বলছে দেখো আমরা যখন কেউ আমাকে চিমটি করলে আমরা কি বলি আহ লাগলো, তাই তো, মানে ওই আটা অন্যরকম। আবার যখন আমরা ঠান্ডা শরবত খাই গরম থেকে এসে বা ঠান্ডা জল খেলাম, তখন একটা তৃপ্তি ভাব আমাদের প্রকাশ পায়, আমরা আহ কি আরাম বলে থাকি, তাই না? আবার ধরো কেউ যদি আমাদের কানে সুরসুরি দিয়ে দিচ্ছে বা হাতে সুরসুরি দিচ্ছে, আমাদের খুব ভালো লাগে, আহ বলে থাকি, রাইট না? তো সেটাই কিন্তু বোঝাচ্ছে। এছাড়া আরও কত রকমের রয়েছে। দীর্ঘকালের তাচ্ছিল্যের অভিমানের ছোট করে বলা লম্বা করে বলা চেঁচিয়ে বলা মৃদু সুরে বলা, গলার চড়া গলায় বলা আচ্ছা, খাদে গলায় আবার টাকে খাদে শুরু করে বিসর্গটার সুর চড়িয়ে আশ্চর্য, রাইট না? অর্থাৎ বিভিন্নভাবে তাচ্ছিল্যের সঙ্গে বলে থাকি না আমরা, দীর্ঘকালের সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে থাকি, অভিমানে আমরা করে থাকি। তো বিভিন্ন ব্যাপারটা তুলে ধরেছে। পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটি আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। ওকে, অর্থাৎ যে আমাদের পটলবাবু ছিলেন তার বক্তব্য ছিল যে এই যে শব্দটা, এটা দিয়ে কিন্তু মানে পুরো একটা অভিধান লিখে দেওয়া যায় আর কি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে কোনো কথিত বাক্যের ক্ষেত্রে এই কথা সত্য, লিখিত বা মুদ্রিত রূপে বাক্যের এই ভাবের দিকটিকে প্রকাশ করা বেশ কঠিন। উদ্ধৃতি চিহ্নের সার্থক ব্যবহার বা বক্তার মনোভাবের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া লেখক এক্ষেত্রে বস্তুর নিরূপায়। ফলে অধিকাংশ ক্ষেত্রে কথোপকথনের প্রসঙ্গ সূত্রে অনুমানের আশ্রয় নেওয়া ছাড়া পাঠকের আর কোনো রাস্তা খোলা থাকে না। ঠিকই বলেছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা বাক্যের গঠনগত আলোচনার সূত্রেই অস্তর্থক বা হ্যাঁবাচক বাক্য, যেটা আমরা অস্তি যোগ অর্থক বলে থাকি, বা নঙর্থক বা নাবাচক বাক্য সম্বন্ধে জেনেছিলে। ওকে, বাক্যের ভাব অর্থভিত্তিক প্রকারভেদের আলোচনাতেও এই দুই প্রকার বাক্য নিয়ে কিন্তু কথা বলা জরুরি। ওকে, জানা যাক, একটু শুনি আমরা কি বলছে। বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ। এবার অর্থভিত্তিক প্রকারভেদটা কি বলেছে একটু দেখি। বলছে অস্তর্থক বাক্য বা নঙর্থক বাক্য। অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্যে গঠন যেমন অস্তর্থক বা সদর্থক হয়, তেমনি অর্থের দিক থেকেও এই প্রকার বাক্যের একটি স্বীকৃতি ভাব থাকে। অপরদিকে নঙর্থক বাক্যে নঙর্থক গঠনের সঙ্গে অর্থগতভাবে কোনো কিছুর অস্বীকৃতি ব্যঞ্জন কাজ করে। বাংলা ভাষার বাক্যকে নেতিবাচক করার ব্যাপারে
প্রধান ভূমিকা দুটি শব্দ না আর নয়। ওকে, দেখো আমরা হ্যাঁবাচক শব্দ, নাবাচক শব্দ, ঠিক আছে, তারপরে সদর্থক শব্দ, যদর্থক বাক্য, এগুলো তো পড়েছি, এর আগেও পড়েছি। নঙর্থক শব্দ মানে, নঙর্থক বাক্য মানে কি, যে এই বাক্যটার মধ্যে না থাকবে, রাইট? আমি খাবো না, অর্থাৎ নঙর্থক বাক্যের মধ্যে। আমি যখন সদর্থক বাক্যকে আমি ভাত খাবো, বা সেটা হচ্ছে সদর্থক বাক্যের মধ্যে পড়ে, রাইট? তো নঙর্থক যে বাক্যগুলো হয় বা নেতিবাচক ব্যাপারে সবসময় না, নয়, এই কথাগুলো থেকেই থাকে, সেটাই বলছে। না শব্দটির ব্যবহার অনেকটা ক্রিয়া বিশেষণের মতো। যাব না, খাবো না প্রভৃতি উদাহরণে দেখা যাবে না যেমন তার সঙ্গে যুক্ত ক্রিয়াটির দোষ গুণ বিশ্লেষণ করছে। ওকে, এক্স্যাক্টলি তাই। নেক্সট কি বলেছে, বলতে চাইলো যে এখানে আমি যাব না, খাবো না, করবো না, মানে এইটাকে কোনো কাজের সঙ্গে তার দোষ গুণটা আমরা দেখতে পাচ্ছি, বিচার করছে এই না শব্দটার মাধ্যমে। না শব্দ সাধারণত অসমপিক ক্রিয়ার আগে বা সমপিক ক্রিয়ার পরে বসে, যেমন না জানিয়ে যেও না। ওকে, অবশ্য মনে রাখা দরকার প্রাচীন বাংলাতে এই না সমপিক ক্রিয়ার আগে বসত। শ্রীকৃষ্ণ কীর্তন নামের আদি মধ্যযুগের একটি বাংলা বইয়ে দেখবে এই রকম বাক্য। ওকে, সো এহি পথে মহাদানী ন বলয়, রাইট না? নঙর্থক বাক্যে সমপিক ক্রিয়া পরে না বসা বাংলা ভাষার বিশিষ্ট বিবর্তনের ফল। ওকে, তখন কি বলতে চাইছে, বলতে চাইছে প্রাচীন বাংলাতে এই যে না কথাটা সমপিক ক্রিয়ার আগে বসতো। সমপিক ক্রিয়া, অসমপিক ক্রিয়া আমরা পড়েছি, যেমন শ্রীকৃষ্ণর কীর্তন বলছে এই আদি মধ্যযুগের এই যে বই ছিল, এই বইতে এইরকম বাক্য ছিল। বাক্যটার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে সো এহি পথে মহাদানী ন বলয়, রাইট? এটা পড়ে নেবে। বলছে নঙর্থক বাক্যে কি হয়েছে, সমপিক ক্রিয়া পরে না বসা বাংলা ভাষার বিশিষ্ট বিবর্তনের কিন্তু এটা একটা ফল। ওকে, নেক্সট কি বলেছে, না শব্দের অতীতকালবোধক রূপ হলো নি, যেমন যাইনি, খাইনি, বলিনি প্রভৃতি, রাইট? অতীতকালের না আমাদের দিয়ে অ্যারো দিয়ে আমরা নি করতে পারি, অর্থাৎ আমরা কিন্তু এই ধরনের কথাগুলো ব্যবহার করে থাকি, রাইট? বা অতীতেও বলেছি যে আমি যাইনি, খাইনি, খাবোনি, রাইট? এই ধরনের কথাগুলো, রাইট? আর এটা কিন্তু আমরা এখনও বলে থাকি, বা এখনও কিন্তু আমরা এই ধরনের কথাগুলো ব্যবহার করে থাকি। ওকে, এবার কি বলেছে দেখো, অতীতকালের না আর নি এরকমভাবে দিয়েছে। যে শব্দ, যে সব প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ বা নায় হয়, সেই সব ক্ষেত্রে অতীতকাল হলেও নেতিবাচক শব্দটিতে না শব্দ ব্যবহৃত হয়, নি নয়। যেমন বিদ্যাসাগরও কি ছোটবেলায় দুষ্টু ছিলেন না, মানে এটা বলতে চাইছে যে সব প্রশ্নের উত্তর কেবলই হ্যাঁ বা না হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু অতীতকাল হলেও নেতিবাচক যে প্রশ্নটা, নেতিবাচক প্রশ্নতে কি হয় না, না না শব্দটা ব্যবহার হয়, নি মানে নি নয় কিন্তু। যেমন বলতে চাইছে কি বিদ্যাসাগরও কি ছোটবেলায় দুষ্টু ছিলেন না, অর্থাৎ প্রশ্ন করছে বিদ্যাসাগরও কি দুষ্টু ছিলেন না, মানে বলতে চাইছেন কি কথাটার মাধ্যমে যে বিদ্যাসাগরও তো দুষ্টু ছিলেন, তো সেটাই কিন্তু বোঝাতে চাইছে। বোঝাতে পারলাম যে এটার জন্যই কিন্তু নি এই কথাটা উচ্চারণ করছে, যে বিদ্যাসাগরও কি দুষ্টু ছিলেন না, রাইট? এবার দেখো কি বলেছে, বলছে নয় শব্দটির ব্যবহার একটু ভিন্ন রকম। নয় মূলত নামপদের পরে বসে, যেমন এ তোমার কাজ নয়, বলছে এই কাজটা তোমার নয়। ওকে, নামপদের পরে বসছে। অনেক সময় এমন নয়, তা নয় প্রভৃতি গঠন তৈরি করে বাক্যকে জটিল রূপ দেওয়া হয়, যেমন এমন নয় যে আমি পড়তে খুব ভালোবাসি। ওকে, বা মনে ভাবনা ছিল না তা নয়, তার মানে মনে ভাবনা ছিল না তা না, তার মানে মনের মধ্যে ভাবনাটা কিন্তু ছিল। নেক্সট কি বলেছে দেখো, এমন নয় যে আমি পড়তে ভালোবাসি, বলছে এমন নয় যে আমি পড়তে ভালোবাসি, তার মানে কি বোঝাচ্ছে যে আমি পড়তে ভালোবাসি না, ব্যাপারটা যে এমন নয় যে আমি পড়তে ভালোবাসি, তার মানেটা আমাকে বুঝতে হবে। নেক্সট কি বলেছে, দ্বিতীয় উদাহরণতে দেখবে যে দু প্রকার নাবাচক শব্দ ব্যবহার করায় সম্পূর্ণ বাক্যটির অর্থ কিন্তু অস্তর্থক বা হ্যাঁবাচক হয়ে গেছে। এটাই কিন্তু আমি বোঝালাম তোমাদের। দেখো যে মনের ভাবনা ছিল না তা নয়, মনের ভাবনা ছিল না তা নয়, তার মানে আমার কী বোঝাচ্ছে না আমার মনের মধ্যে এই ভাবনাটা ছিল, সেই জন্যই কথাটা কিন্তু এইভাবে বলছে। আবার দেখো বোঝাচ্ছে এমন নয় যে আমি পড়তে ভালোবাসি, অর্থাৎ আমি কিন্তু পড়তে ভালোবাসি না, সেই জন্যই কিন্তু কথাটা বলছে। ওকে, তার মানে এটা ব্যাপারটা কি, এটা হচ্ছে অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য।
এবার দেখো নেক্সট কি বলেছে, নির্দেশক বা বিবৃতি বাক্য। এবার নির্দেশক আর বিবৃতি বাক্য কাকে বলে, এবার সেটাতে আমরা যাব, রাইট। এই ধরনের বাক্যে কোনো ঘটনা বা ভাবের বিবৃতি থাকে, রাইট। কোনো ভাব বা ঘটনার বিবরণের অতিরিক্ত বিশেষ কোনো মনোভঙ্গি প্রকাশ না পেলেও এই ধরনের বাক্যে বক্তার নিশ্চয়তার বোধটি বিশেষভাবে নজর কাড়ে। যেমন দেখো উদাহরণ দিয়েছে কি, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, তার একলার অমতে কিছু আসে যায় না। তার মানে দেখো এখানে আমরা কি বুঝতে পারছি, নির্দেশক বাক্য কি বলছে, যে বাক্যের দ্বারা কোনো বিষয় বর্ণনা করা হয় অথবা কোনো বলতে পারো যে তথ্য বা সংবাদ স্বীকার বা অস্বীকার করা হয়, তাকেই বলতে পারি কিন্তু আমরা নির্দেশক বাক্য, ঠিক আছে। এবার দেখো নির্দেশক বাক্যকে কিন্তু উক্তিবাচক বাক্যও আমরা বলতে পারি, ঠিক আছে। উক্তিবাচক বাক্য কেন বলছে, দেখো যেমন আমরা বলতে পারি আমার শরীরটা আজ ভালো নেই, ওকে, বা ধরো সবসময় সত্যি কথা বলা উচিত, ওকে, এই ধরনের কিন্তু এটা নির্দেশক বাক্যের মধ্যে পড়ছে, রাইট। নির্দেশক বাক্যকে কিন্তু আবার দুটো শ্রেণীতে ভাগ হয়, এটা আমি পড়ে যাচ্ছি, ওকে। এবার দেখো কি বলছে, বলছে ওপরে উদাহরণ থেকে স্পষ্ট যে বিবৃতিমূলক বাক্য অস্তর্থক ও নঙর্থক দুই হতে পারে, যেটা আমি বললাম দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হ্যাঁ সূচক বা ইতিবাচক বাক্য, বা না সূচক বা নেতিবাচক বাক্য, যেটা আমরা বলতে পারি, ওকে। সেটাই বলেছে যে অস্তর্থক বা নঙর্থক দুই হতে পারে। যে বাক্যে কোনো ঘটনা বা ভাব বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাকে সদর্থক বা অস্তর্থক নির্দেশক বাক্য বলে। যেমন টেনিদা নড়ে চড়ে বসলো, রাইট। এই কথার মধ্যে কোনো নাবাচক ওয়ার্ড নেই, অর্থাৎ এটা সদর্থক বাক্যের মধ্যে আমরা ফেলতে পারি, ওকে। আর যে বাক্য কোনো ঘটনা বা ভাবের অস্তিত্ব বিবৃতির মাধ্যমে অস্বীকৃত হয় তাকে নঙর্থক বিবৃতিমূলক বাক্য বলে। যেমন আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, ওকে, অর্থাৎ দেখো নাই অর্থাৎ না বাচক শব্দটা কিন্তু এখানে রয়েছে। বোঝা গেল ব্যাপারটা কি বলেছে, হ্যাঁ বাচক না বাচক, ওকে। হ্যাঁ বাচক ধরো আমি নর্মালি বলছি যে আজ আমাদের খেলা আছে বা আমি খেলছি, ওকে। বা না বাচক আমি বলতে পারি যে আজ আমরা খেলতে যাব না, ওকে। তো নঙর্থক আর সদর্থক যেটা আমরা বলতে পারি। এবার নেক্সট আমরা আসছি কি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি বলছে, যে বাক্যগুলি বক্তার প্রশ্নসূচক প্রকাশের নির্দেশক, যে ধরনের বাক্যে কোনো ভাব বিষয় বা ঘটনা সম্পর্কে কোনো একটি জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে ওঠে। যেমন মানে প্রশ্নবোধক মানে কোশ্চেন মার্কস যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি সেটাই, ওকে। দেখো কি বলছে, তোমরা কেউ খুশহাল হা খট্টকের গজল জানো। নেক্সট দরজা খুলছিল না কেন, দেখো একটাই হচ্ছে পজিটিভ প্রশ্ন করছে, একটা নেগেটিভ বলছে, ওকে। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য অস্তর্থক ও নঙর্থক দুই হতে পারে, তবে এই নিয়ে আরও বিস্তারিত আলোচনার অবকাশ আছে, রাইট। অর্থাৎ বলতে চাইছে কি যে প্রশ্নসূচক প্রকাশের দুটি বৈশিষ্ট্য বিশিষ্ট ধরন আছে, রাইট। এক নম্বরে বলেছে ক প্রশ্ন বা WH কোশ্চেন্স, আর দু নম্বরে বলেছে হ্যাঁ বা না প্রশ্ন, রাইট। অর্থাৎ আমরা জানতে পারছি কি বুঝলাম, যে প্রশ্নবোধক বাক্যকে কাকে বলছে না, যে বাক্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই আমরা বলা হলো যে প্রশ্নবোধক বাক্য। এবং প্রশ্নবোধক বাক্যকে দুটো ভাগে ভাগ করা হয়, যেমন ক প্রশ্ন আর খতে কি আছে না হ্যাঁ বা না জাতীয় প্রশ্ন, ওকে। এবার দেখো ক প্রশ্ন বা হোয়াট কোয়েশ্চেন্সের মধ্যে কি পড়ছে, এর মধ্যে পড়বে না, কেন, কিভাবে, কারা, কোথায়, কখন, কবে, কেমন করে প্রভৃতি অব্যয় ক্রিয়া বিশেষণ সর্বনাম বিশেষণের সহযোগে প্রশ্ন তৈরির কৌশল, রাইট। এগুলো হচ্ছে কিন্তু বাংলায় যেমন এই প্রশ্নবাচক উপাদানগুলি ক দিয়ে শুরু, আচ্ছা ইংরাজিতে তেমন কি বলেছে দেখো WH দিয়ে শুরু। কথাটা বুঝতে পারলে, অর্থাৎ আমরা যখন ক প্রশ্নের মধ্যে কি পড়ছে, ক প্রশ্নের মধ্যে বলছে যে কি হয়েছে, আমরা প্রশ্ন করি না কি হয়েছে, কেন এই ঘটনাটা ঘটলো, কিভাবে এটা হয়েছে, কারা এসেছিল, কোথায় গিয়েছিলে, রাইট, কখন যাবে, কবে ঘটনাটা ঘটলো, ওকে। এই যে আমি কবে কিভাবে এই বললাম, এটা কি হচ্ছে ক দিয়ে, স্টার্টিংটা দেখো ক দিয়ে হচ্ছে। তেমনই দেখো ইংরাজিতে কি হচ্ছে, ইংরাজিতে আমরা যে প্রশ্ন করছি ওয়েন দিয়ে, তারপরে ওয়্যার দিয়ে, হোয়াট দিয়ে, হুইচ দিয়ে, এগুলো যে শুরু হচ্ছে এগুলোও কিন্তু WH। যেমন বলি না আমরা হু আর ইউ, রাইট না, ওয়্যার আর ইউ কামিং ফ্রম, ওকে। তো আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, তো সেটাই বলছে যে আমরা কিন্তু যে প্রশ্নটা করছি এই যে প্রত্যেকটা ওয়ার্ড যে স্টার্টিংটা আমরা করছি ওয়েন, হোয়াট, হুইচ, রাইট, তো এই প্রত্যেকটা শুরুটা কি হচ্ছে না WH, দেখো প্রত্যেকটা রয়েছে WH, ওকে।
নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট বলেছে ওকে উপাদানগুলি WH দিয়ে শুরু, এটা তো বললাম। এই কারণেই এদের মধ্যে তৈরি প্রশ্নগুলোকে ক প্রশ্ন বা ওয়াট কোয়েশ্চেন WH কোয়েশ্চেন্স বলা হয়েছে। ওকে, বলছে দেখো কোথায় গেছিলে, বেগুন ছাড়া আর কি খাও না, কখানা বই, আমরা বলি না কোথায় গেছিলে তুমি বেগুন ছাড়া আর কি খাও না, অর্থাৎ বেগুন তো খাও না, তাছাড়া আর কি খাও না। ওকে, নেক্সট কি বলেছে দেখো কখানা বই রে। এইভাবে এই সব ক্ষেত্রে প্রশ্নবাক্যের গঠন অস্তর্থক হলেও তার অর্থও অস্তর্থক হয়, আর গঠন নঙর্থক হলে অর্থও কিন্তু নঙর্থক হয়। অর্থাৎ প্রশ্নটা যা পজিটিভ করছে, তো মানে পজিটিভই ব্যাপারটা বোঝাচ্ছে, রাইট? এর আগে আমরা দেখেছিলাম না প্রশ্নটার মধ্যে নঙর্থক রয়েছে কিন্তু বোঝাচ্ছে ব্যাপারটা পজিটিভ, তেমনই এটা পজিটিভ বললে, পজিটিভ প্রশ্ন করলে বোঝাচ্ছেও পজিটিভ। যেমন কোথায় গেছিলে, জানতে চাইছে কোথায় গেছিলে, তেমন প্রশ্ন করছে দেখো বেগুন ছাড়া আর কি খাও না, তেমনই জানতেই চাইছি যে বেগুন ছাড়া আর কি খাও না, এইভাবে কিন্তু। ওকে, উপরের উদাহরণ যেমন প্রথম আর তৃতীয় বাক্যটি অস্তর্থক, দ্বিতীয় বাক্যটি নঙর্থক। মানে প্রথমটা দেখছি এখানে কোনো না বাচক বাক্য নয়, এটাও নয়, কিন্তু দ্বিতীয়টা একটু না বাচক বাক্য আমরা দেখতে পাচ্ছি, খাও না, রাইট? প্রশ্ন করেছে। এবার দেখো কি বলেছে 2 নম্বরে বলেছে হ্যাঁ বা না, হ্যাঁ বা না প্রশ্ন। ওকে, এবার দেখি এই জাতীয় প্রশ্নের বৈশিষ্ট্য এই যে এর উত্তর সর্বদাই হ্যাঁ অথবা না হয়। যখন জিজ্ঞাসা করা হয় কি খাবে, তখন এই প্রশ্নের উত্তর হবে অজস্র বা অসংখ্য। ওকে, বোঝা গেল কি বোঝাতে চাইলো? কিন্তু যদি প্রশ্ন করে খাবে কি, দুটো প্রশ্নের মধ্যে ডিফারেন্স আছে। দেখো একটা প্রশ্ন আমাকে বোঝাচ্ছে কি খাবে, অর্থাৎ কি কি জিনিস তুমি খাবে, সেটাই মানে সংখ্যাটা জানতে চাইছে। ওকে, কি খাচ্ছ। ওকে, নেক্সট দেখো বলতে চাইছে খাবে কি, অর্থাৎ তুমি কি খাবে, তুমি কি খাদ্য গ্রহণ করবে, এটাই বোঝাতে চাইছে কিন্তু। ওকে, তখন উত্তর কেবল হবে হা না না। ওকে, লক্ষণীয় প্রথম উদাহরণটি প্রশ্নের নির্দেশক, এক্ষেত্রে প্রশ্নবাচক সর্বনাম কি সব সময় ক্রিয়ার আগে বসে থাকে। ওকে, নেক্সট কি বলেছে, অপরদিকে দ্বিতীয় উদাহরণে কি অব্যয়টি বাক্যের শেষে বসে ক্রিয়া সম্বন্ধীয় প্রশ্ন তৈরি করছে। এই ধরনের প্রশ্নের গঠন অস্তর্থক হলেও অর্থ সদর্থক হবে এমন বলা যায় না, উল্টোটাও সত্যি। অর্থাৎ নঙর্থক গঠনের প্রশ্ন অর্থগতভাবে অস্তর্থক হতে পারে। যেমন দেশের এই দুর্দিনে তুমি কি চুপ করে বসে থাকবে। ওকে, তার মানে বোঝাতে কি চাইছে, দেশের এই দুর্দিনে তুমি তো চুপ করে বসে থাকবে না, না সেটাই। ওকে, তা সেটাই বলেছে যে নঙর্থক গঠনের প্রশ্ন অর্থগতভাবে অর্থস্তকও হতে পারে। ওকে, নেক্সট উপরের প্রশ্নটির গঠন অস্তর্থক হলেও নেতিবাচক প্রশ্নের প্রত্যাশায় প্রশ্নটি মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে। অর্থাৎ এই যে দেশের এই দুর্দিনে তুমি কি চুপ করে বসে থাকবে, প্রশ্নটার মধ্যে কোনো নেগেটিভ প্রশ্ন নয়, বাট বোঝাতে চাইছে নেগেটিভ, যে তুমি তো চুপ করে বসে থাকবে না, না, তো সেটাই কিন্তু বোঝাতে চাইছে। ওকে, নেক্সট কি বলেছে, উপরের প্রশ্নটি গঠন, এটা তো বললাম আমি। আবার যদি বলি এই বিপদে তুমি কি নিজেকে জনসেবায় নিয়োজিত করবে না, তার মানে কি প্রশ্নটা আমাকে নঙর্থক করেছে কিন্তু বোঝাতে চাইছে কিন্তু সদর্থক। অর্থাৎ বোঝাতে চাইছে তুমি এই বিপদে তো তুমি নিজেকে জনসেবায় নিয়োজিত করবেই না, তো সেটাই কিন্তু বোঝাতে চাইছে। তাহলে দেখবে প্রশ্নটির গঠন যতই নঙর্থক হোক এর অন্তরে প্রবল সদর্থকতা বিদ্যমান রয়েছে। ওকে, প্রশ্নসূচক প্রকাশের অন্য ধরনগুলির মধ্যে পড়ে যথাক্রমে লগ্ন প্রশ্ন। ওকে, কথ্য বিষয়ে সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে লগ্ন প্রশ্ন বলা হয়। যেমন তুমি যাবে তাই তো, বলছে তুমি যাবে তাই তো, এই লেজুর প্রশ্ন এটাকে বলছে। ওকে, কেমন, না, তাই না, আচ্ছা, নাকি প্রভৃতি অব্যয় যোগে এই ধরনের প্রশ্ন। অর্থাৎ এই যে প্রশ্ন লগ্ন প্রশ্নের কথা যেটা আমরা বললাম, কথ্য বিষয়ের সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্নটা ব্যবহার করা হয়, মানে একটা লেজ যুক্ত করা হচ্ছে যাকে আমরা বলতে পারি। ওকে, যেমন আমরা লগ্ন প্রশ্ন হতে পারে না, এই ধরনের প্রশ্নের মাধ্যমে কি হচ্ছে না সমর্থন আদায় করা হচ্ছে। যেমন আমি তোমাকে বলতে পারি আর একটু চাই তাই তো, বলছে তুমি কি এই যে আর একটু চাই তাই তো, মানে আমি তাই তোটা যোগ করলাম, এইটা একটা লেজুর হলো, বুঝতে পারলে কি বললাম। নেক্সট কি বলছে দেখো, সামাজিক আলাপচারিতার প্রশ্ন। সামাজিক আলাপচারিতার প্রশ্নটা কি আছে এবার একটু দেখে নাও। এবার দেখো সামাজিক আলাপচারিতার প্রশ্নটা আমাকে কি বলেছে, বলছে এর মূল লক্ষ্য হচ্ছে সৌজন্য প্রকাশ, বাক্যসঙ্গত হলেও আসলে এগুলো ছদ্ম প্রশ্ন। যেমন ভালো আছেন তো,
কি বাজার চলেছে ইচ্ছা ইত্যাদি। অর্থাৎ এটা সৌজন্যমূলকভাবে আমরা কিছু প্রশ্ন করে থাকি, সেই ধরনের প্রশ্নের কথা কিন্তু বলা হয়েছে। যেমন এই ধরনের প্রশ্নের মাধ্যমে কিন্তু জাস্ট কিছু না সৌজন্য প্রকাশ পাচ্ছে। ওকে, আমরা বলি না যে সবাই ভালো তো, আমার কারোর সঙ্গে দেখা হলো কি ভালো আছেন তো, সবাই ভালো তো, আমরা বলি না, এটাই বলেছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে যে প্রীতিস্পর্ধামূলক প্রশ্ন। প্রীতিস্পর্ধামূলক প্রশ্ন কি? এই ধরনের প্রশ্নে বক্তার প্রীতিস্পর্ধা ভাবটি ফুটে ওঠে। এই ক্ষেত্রেও গঠন ও অর্থের মধ্যে সঙ্গতি নাই থাকতে পারে। যেমন কি দিয়েছে একটু দেখি, বলেছে আমি কি ডরিব সখী ভিখারি রাঘবে। ওকে, নেক্সট বলেছে কই দেখি কি পড়েছ। তার মানে দেখো এটা বোঝাতে চাইছে প্রতিস্পর্ধামূলক কি বলেছে, এই ধরনের প্রশ্নে বক্তার প্রতিস্পর্ধার ভাব প্রকাশ পায়। যেমন আমি সহজ উদাহরণ একটা দিতে পারি, কই দেখি কি লিখছো। ওকে, আমরা বলি না কই দেখি কি লিখছো, রাইট? মানে প্রতিস্পর্ধার সাহায্যে কিন্তু প্রকাশ পাচ্ছে। ওকে, মানে মোদ্দা কথা আমরা বুঝলাম যে এই ধরনের প্রশ্ন দিয়ে, মানে এই ধরনের বাক্য দিয়ে আমাদের বলেছে যে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন আমাদের বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে যে ওপরের দুটি উদাহরণে দেখবে গঠন অস্তর্থক হলেও নেতিবাচক প্রশ্ন এই স্পর্ধিত প্রকাশের মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে। অর্থাৎ দেখো এই দুটো বাক্যের মধ্যে কি হচ্ছে না, নেতিবাচক প্রশ্ন হলেও কিন্তু একটা কি লুকিয়ে আছে না, একটা স্পর্ধিত লুকিয়ে আছে। যেমন আমি বললাম না যে আমি বলতে পারি যে কই দেখি কি লিখছো বা কই দেখি কি পড়ছো, মানে আমি ডাইরেক্ট একটা স্পর্ধা দেখাচ্ছি। ওকে, বা ডাইরেক্ট একটা প্রশ্ন তাকে করছি। ওকে, নেক্সট দেখো কি বলেছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কাকে বলছে? বলছে এই ধরনের বাক্যে প্রকাশিত হয় মনের দুঃখ, আনন্দ, আবেগ, তর্জনিত নানাবিধ উচ্ছ্বাস প্রভৃতি, রাইট? এটা আমরা কিন্তু সকলেই জানি। যেমন উদাহরণগুলো কি দিয়েছে দেখো, আহ কি আরাম, আহা কি দেখিলাম। ওকে, দেখো প্রত্যেকটাই কি আছে না বিস্ময়সূচক বাক্য, প্রত্যেকটা এক্সক্লেমেটরি সাইন রয়েছে, রাইট না? বা এই বিস্ময়সূচক বাক্যের সাইনটা কিন্তু দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট কি বলেছে, এই রইল তোদের পিকনিক, আমি চললাম। নেক্সট কি বলেছে, আমি কিছুতেই যাব না ইত্যাদি। ওকে, অর্থাৎ এটার মাধ্যমে আমরা কি বুঝলাম যে আবেগবাচক বা বিস্ময়বোধক বা বিস্ময়সূচক বাক্য কাকে বলছে? যে বাক্য দিয়ে সুখ, দুঃখ, আনন্দ, ক্রোধ, উচ্ছ্বাস, বিস্ময়, বিরক্তি, ভয় ইত্যাদি কোনো একটি আবেগ প্রকাশ হচ্ছে। ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বলতে পারো, বা বিস্ময়বোধক বাক্য কিন্তু আমরা বলতে পারি। ওকে, আর বিস্ময়বোধক বাক্যে কিন্তু সবসময় আমরা এক্সক্লেমেটরি সাইন যেটা আছে সেটা, এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় আমরা বসিয়ে থাকি। ওকে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, বিস্ময়সূচক বাক্য সদর্থক ও নঙর্থক উভয়ই হতে পারে, মানে দুটোই হতে পারে। নেক্সট কি বলেছে দেখো, অনুজ্ঞাবাচক বাক্য। এবং অনুজ্ঞাবাচক বাক্য কোনগুলো এবার একটু জেনে নেবো। ওকে, বলছে এই ধরনের বাক্য প্রকাশ পায় আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, নিষেধ প্রভৃতির ভাব। এই ধরনের বাক্য বক্তব্য বিষয়টির মধ্য দিয়ে বক্তার ইচ্ছা, নির্বাচন বা নৈতিক অবস্থানকে সূচিত হয়। বক্তার ইচ্ছার অনুরূপ বক্তব্যই জ্ঞাপিত হয় বলে এই ধরনের বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়, রাইট? দেখো অনুজ্ঞাসূচক বাক্য অ্যাকচুয়ালি কাকে বলছে। ওকে, অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে, অনুজ্ঞা শব্দটির যাকে আমি বলতে পারি যে অভিধানিত অর্থ হচ্ছে আদেশ বা অনুমতি। ওকে, তবে অনুজ্ঞাবাচক বাক্য বলতে শুধু যে আদেশ বা অনুমতিমূলক বাক্যকেই বোঝায় তা কিন্তু নয়। ওকে, অনুরোধ বা প্রার্থনা ভাবযুক্ত বাক্যও কিন্তু অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে পড়ে। ঠিক আছে, বোঝা গেল? যেমন আমি বলতে পারি যে চলো যাও এখান থেকে। ওকে, বলতে পারি। আবার বলতে পারি এই অঙ্কটা একটু বুঝিয়ে দিন না, তারপরে এদিকে যেও না, ওদিকে যেও না, এইভাবে কিন্তু। ওকে, নেক্সট দেখো কি দিয়েছে আমাদের, বলেছে অনুজ্ঞাবাচক বাক্যের গঠন ও ভাবের দিক থেকে অস্তর্থক ও নঙর্থক হতে পারে। যেমন এগিয়ে চলো, বৃথা সময় নষ্ট করো না, দেখিস আমাদের ভুলিস নে, এই ধরনের বাক্যগুলো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, উপরের প্রথম তিনটি উদাহরণ থেকে দেখা যাবে অনুজ্ঞাবাচক বাক্যে ক্রিয়াপদ মধ্যম পুরুষ বা তুমি পক্ষের সাধারণ রূপে থাকলেও, অর্থাৎ তুই বা আপনি রূপে না থাকলে ক্রিয়াটির সঙ্গে প্রায় ওকার যুক্ত হয়ে থাকে। যেমন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। ওকে,
এটা একটা এক্সাম্পল দিয়েছে। নেক্সট দেখো কি বলেছে, বাংলায় ভাব অনুযায়ী বাক্যের আরও কিছু প্রকারভেদ করা যায়, যেমন ইচ্ছাবোধক বাক্য, শর্ত সূচক বাক্য প্রভৃতি। এইগুলো নিয়ে পরবর্তী শ্রেণীতে আলোচনা করা হবে। আপাতত এই ছকের মধ্য দিয়ে বাংলা বাক্যের ভাবগত প্রকৃতি অনুযায়ী প্রধান 8টি প্রকার বাক্য সাজিয়ে ফেলা যাক। ওকে, কি বলেছে এবার দেখি। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, যেমন নির্দেশক বা বিবৃতিমূলক, অস্তর্থক, নঙর্থক, প্রশ্নবোধক, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক বিভিন্ন বাক্যের কথা কিন্তু বলা হয়েছে। এবার কি বলেছে দেখো, আমরা একটু এটা দেখে নেব। ওকে, দেখো এখানে কি বলছে অর্থের ভিত্তিতে বাক্যের রূপান্তর সাধন। ওকে, সদর্থক, অস্তর্থক বিবৃতিমূলক বাক্য থেকে নঙর্থক বিবৃতিমূলক বাক্য। ওকে, যেমন রমা চুপ করিয়া রহিল। ওকে, তার মানে কি দাঁড়ালো এখানে, মানে নেগেটিভ বাক্যে যদি এটা পরিণত করি এই সদর্থক বাক্যটাকে, এটা তো একটা সদর্থক বাক্য, ভালো করে বোঝো। রমা চুপ করে রহিল, এটা একটা সদর্থক বাক্য। এটা যদি আমি নঙর্থকে পরিণত করতে চাই, আমি কীভাবে অর্থটা সেম রেখে কিভাবে বলতে পারি যে রমা কথা কহিল না, তার মানে রমা চুপ করে থাকলো। আবার এটাও বলতে পারি রমা কিছু বলল না, তার মানে কি হলো, রমা চুপ করে থাকলো। ব্যাপার তো এক, কিন্তু এই যে সেন্টেন্সটা, এটা নেগেটিভ বাচক সেন্টেন্স, অর্থাৎ নঙর্থক বিবৃতিমূলক বাক্য, আর এটা হচ্ছে সদর্থক বিবৃতিমূলক বাক্য। ওকে, নেক্সট এইভাবেই কিন্তু কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, এগুলো করবে একই, জাস্ট কিছু এক্সাম্পল এগুলো, যেমন চাটুজ্জিতে রোয়াতে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। ওকে, এবার এটা নেগেটিভভাবে অর্থ এক রেখে কীভাবে হতে পারে না, চাটুজ্জিতে রোয়াতে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় হাতি গন্ডার সাবার যে করি না এমন নয়, বা তা নয়, এটা হতে পারে। এইরকমই কিন্তু আমাদেরকে এখানে দিয়েছে, কিছু এক্সাম্পল দিয়েছে, এগুলো সদর্থকভাবে দিয়েছে, মানেটা এক রেখে আমাকে নঙর্থক বিবৃতিমূলক বাক্যে পরিণত করতে দিয়েছে। এগুলো একটু পড়ে নেবে, এগুলো আমি আর ডিটেলসে পড়াচ্ছি না, তাহলে আমাদের দেরি হয়ে যাবে, এগুলো একটু পড়বে। নেক্সট একই, জাস্ট এক্সাম্পল। এবার দেখো নঙর্থক বিবৃতিমূলক বাক্য থেকে সদর্থকে আমরা কীভাবে করতে পারি, দেখো দিয়েছে অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, ভালো করে শোনো, রাইট? এটা হচ্ছে নঙর্থক বা নেগেটিভ বাক্য আমরা বলতে পারি। এটা আমরা অর্থটা এক রেখে কীভাবে সদর্থকে পরিণত করতে পারি, কি বলতে পারি, দেখো অবশ্য গাছের গতি প্রায় অদৃশ্য, রাইট? এটা নঙর্থক লিখলাম না, সদর্থক লিখলাম, কিন্তু ব্যাপারটা একই কিন্তু দাঁড়ালো। ওকে, এইরকমই কিছু এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে। তাহলে দেখো নঙর্থক বিবৃতিমূলক বাক্যের আরেকটা উদাহরণ কি, দেখো লন্ডন ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি না দেওয়া পর্যন্ত ও চিঠি উত্তর দিও না। দেখো প্রশ্নটা হচ্ছে নঙর্থক বাচক, বাট আমরা এটাকে প্রশ্নটা সদর্থকে কিভাবে লিখতে পারি, অর্থটা এক রেখে, যে ইংল্যান্ডে গিয়ে আমি চিঠি দিলে তবেই এই চিঠির উত্তর দিও। দ্যাট মিনস ব্যাপারটা কিন্তু একই দাঁড়ালো, তাই না? তো সেটাই কিন্তু আমাদের এইভাবে এক্সাম্পলটা কিন্তু আমাদের করতে হচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে যাব। যেমন ধরো আরেকটা দেখা যাচ্ছে, দেখো তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। তার মানে কি হলো, এখানে দেখো সদর্থকে লিখতে গেলে কিভাবে লিখতে পারি, তাছাড়া তখন হয়তো বেশ রোগা ছিলেন আপনারা, মোটা ছিলেন না মানে কি, রোগা ছিলেন ব্যাপারটা। তো এইভাবেই নেগেটিভ বাক্য থেকে এবার কিন্তু আমরা পজিটিভ বাক্য কিভাবে অর্থ এক রেখে করতে পারি দেখে নিলাম। এরকম অনেক এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলো তোমরা নিজেরা পড়বে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এবার দেখো দিয়েছে সদর্থক বা অস্তর্থক বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা। দেখো কি বলেছে, অর্থটা একই থাকতে হবে, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। তো এটাকে আমরা প্রশ্নবোধকে কি নিতে পারি, যে রৌদ্রে কি ভিজে বেদনার গন্ধ লেগে নেই, তার মানে লেগে নেই প্রশ্ন করছি, মানে আছে, তাই না? আমি কি প্রশ্নবোধকে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। এই রকমই কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো শিমুল গাছ অনেক দেখিয়াছি। ওকে, তার মানে কীভাবে আমি প্রশ্নবোধকে করতে পারি, যে শিমুল গাছ অনেক দেখিয়াছ নয় কি, মানে দেখিয়াছ নয় কি, তার মানে দেখিয়াছ ব্যাপারটা। ওকে, আমি কিন্তু এটা কিন্তু কী করলাম না, প্রশ্নবোধকে কিন্তু পরিণত করলাম। এইভাবে কিছু এক্সাম্পল দিয়েছে, কিছু এক্সাম্পল অবশ্যই মিনিমাম সবগুলো পড়ে রাখবে, কারণ পড়ে রাখলে কিন্তু মানে কমন অনেক সময় পাওয়া যায়, তো সেই জন্য। ওকে, আরও দেখো কিছু দেওয়া আছে, যেমন দেখো জাস্ট আ সেকেন্ড, যেমন ধরো এখানে দেওয়া আছে শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার ছাড়া আর কি আছে। তো এইভাবে কিন্তু আমরা প্রশ্ন বানাতে হবে, বানিয়ে কিন্তু এটা তৈরি করতে হবে। তো এগুলো একটু পড়ে নেবে। তাহলে এখানে কিন্তু চ্যাপ্টার্সটা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট ডে হাতে কলমে আছে, হাতে কলমেটা আমি নেক্সট ডে করাবো। ওকে, আজকে আমরা চ্যাপ্টারটাকে বুঝলাম। তাহলে চ্যাপ্টারটার মূল মানে
বাক্যের ভাব বা রূপান্তর এই চ্যাপ্টারটার মধ্যে শুনতে যতটা, ব্যাপারটা কিছুই না। আমাদের বাক্য কী ধরনের হতে পারে, বাক্য আমাদের প্রশ্নবোধক বাক্য হতে পারে, বিবৃতিমূলক বাক্য, নেগেটিভ বাক্য, পজিটিভ বাক্য, বিভিন্ন বাক্য আমাদের যেটা হয়ে থাকে এটাই কিন্তু আমাদের তুলে ধরেছে, আর কিছুই নেই। এটা খুবই সহজ চ্যাপ্টার্স। ওকে, তো এটা একটু চ্যাপ্টারটাকে বুঝলে দেখবে সব কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকের জন্য এইটুকু, চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও, নেক্সট ডে আমরা হাতে কলমে এর পরের ভিডিওতে আমরা করব। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নোটিফিকেশানটা অন রেখো, তাহলে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। অবশ্যই লাইক করো। খুব ভালো থেকো, টাটা।